পরিবর্তনের এই সময়ে আমরা বলতে চাই, শুনতে চাই সময়ের কথা, প্রয়োজনের কথা। মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা নিয়ে আমাদের আয়োজন এখন কি চাই। প্রিয় দর্শক, যারা চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। যে আন্দোলন শুরু হয়েছিল শিক্ষার্থীদের দ্বারা কোটা সংস্কারের জন্য, সেই আন্দোলনে একে একে যোগ হলো বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং সেটি আসলে বাংলাদেশ পরিবর্তনের একটি আন্দোলনে যোগ হলো। এই যে শিক্ষার্থীদের আন্দোলন, সেখানে একেবারে শুরু থেকে যাদের ভূমিকা অনেক থাকার কথা ছিল এবং যারা কতটুকু ভূমিকা পালন করতে পেরেছেন এটি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, তারা হলেন আমাদের সম্মানিত শিক্ষকেরা। এবং এই আন্দোলনের পরবর্তী অবস্থা অর্থাৎ এখনকার সময়েও আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের তাদের প্রতি এক প্রকার ক্ষোভ রয়েছে। একই সঙ্গে অনেক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভিসি চেয়ারম্যানদের পদত্যাগ, এই খবরটি দিয়েই আমি আসলে শুরু করতে চাই। 10 আগস্ট শনিবার পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইলের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং দিনাজপুরের হাজী মোহাম্মদ দানিশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গত 11 আগস্ট রবিবার পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। এছাড়া একই দিনে আরও পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ। এবং একই সাথে এতগুলো পাবলিক ইউনিভার্সিটির উপাচার্য পদত্যাগের ঘটনা বাংলাদেশের ইতিহাসে তো নয়, পৃথিবীর ইতিহাসেও আছে কিনা সন্দেহ বোধ করি। কেন আসলে এই ঘটনাগুলো ঘটছে এবং ইদানিংও আমরা দেখতে পেয়েছি যে আরও অনেকগুলো স্কুল কলেজেও তাদের প্রিন্সিপাল যারা আছেন বা অনেক শিক্ষকের পদত্যাগের দাবিও উঠছে শিক্ষার্থীদের মধ্য থেকে। কেমন শিক্ষক চাই আসলে আমরা এই পরিবর্তিত বাংলাদেশে, সেটি জানার চেষ্টা করব আজকের এই আয়োজনে। আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন, এছাড়া আমরা কথা বলেছি স্টুডিওর বাইরে অনেক মানুষের সঙ্গে। যারা স্টুডিওতে রয়েছেন অতিথি হিসেবে তাদেরকে চলুন স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন জনাব ডক্টর কুদরতে খুদা, সহযোগী অধ্যাপক IUB, আপনাকে স্বাগতম। আমাদের সঙ্গে রয়েছেন চ্যানেল আয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক, স্বাগতম আপনাকে। আমি ডক্টর কুদরতে খুদা আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে খবরটি আসলে বললাম যে এতগুলো পাবলিক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, তাদের যে পদত্যাগ, এটি আসলে কেন করতে হলো? একটা শিক্ষার্থী আন্দোলনের পর, নতুন সরকার গঠনের পরে তাদের পদত্যাগের ঘটনা কেন ঘটতে হলো? শিক্ষার্থীদের এটা কেন প্রাণের দাবি হয়ে উঠলো? ওনারা কেন পদত্যাগ করেছেন এটা ওনারাই ভালো জানেন। তবে আমরা যারা বাইরে থেকে এই খবরগুলো দেখছি, আমি একজন শিক্ষক হিসাবে হয়তো কিছু কারণ আমি অনুমান করতে পারি, যদিও প্রকৃত কারণ যারা পদত্যাগ করেছেন তারাই ভালো জানেন। একটা হতে পারে যে এখানে যারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা যারা উচ্চ পদে আছেন, তারা হয়তো এই পরিবর্তিত পরিস্থিতিতে, এই যে বাংলাদেশের যে একটা গণ অভ্যুত্থান বা ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে, সেটার কারণে হয়তো ওনারা, একটা হতে পারে যে ওনারা ঠিক এই বিষয়টির সাথে হয়তো ওনাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য না, বা ওনারা খুব একটা স্বস্তি বোধ করছেন না, কিংবা ওনাদের মধ্যে কোনো ধরনের কোনো একটা হয়তো ভয়ভীতিও কাজ করে থাকতে পারে, আমি নিশ্চিত না। শিক্ষার্থীরা কিন্তু দাবি করেছেন, হ্যাঁ, তাদের 9 দফার মধ্যেও ছিল যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের পদত্যাগ, এবং তারপরেও যখন সরকার গঠন হলো তখনও কিন্তু তারা দাবি করছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের পদত্যাগ করতে হবে। হ্যাঁ, তো পদত্যাগ করতে হবে। এখন একই সাথে যে এতগুলো বিশ্ববিদ্যালয়, বিশেষ করে প্রধানত সরকারি বিশ্ববিদ্যালয়ের এতগুলো ভাইস চ্যান্সেলর বা ওনারা যে পদত্যাগ করলেন, সেই বিষয়টা তো অবশ্যই আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, যেমন আপনি বললেন আর কি। ফলে হয়তো ওনারা, আমি যেটা দুটো কারণ আমি অনুমান করতে পারি, হয়তো ওনারা এর পরবর্তীতে ছাত্রদের আন্দোলনের পরবর্তী যে পরিস্থিতি, সেখানে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করলে ওনারা ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিনা বা স্বস্তি বোধ করবেন কিনা, কি ওনাদের কোনো ধরনের অসম্মান হবে কিনা, হয়তো এই ধরনের কোনো শঙ্কা থাকলে, উদ্বেগ থাকতে পারে। মোস্তফা মল্লিক, আপনার কাছে স্যারের কথার সঙ্গে, স্যার তো গণমাধ্যম কর্মী নন, কিন্তু আপনি যদি জানতে চান তাহলে আপনাকে আমি একেবারে কোড আনকোড বলছি, ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছে। আচ্ছা, এনিওয়ে, ব্যক্তিগত কারণটা কি? এতগুলো ভিসিদের ব্যক্তিগত কারণ কি থাকতে পারে? যেটা অনুমান করতে পারি, আন্দোলন শুরু হওয়ার পরে শিক্ষার্থীরা বলেছিলেন যে আমরা জোহা স্যারের মতো একজন
শিক্ষক চাই, যারা কিনা ছাত্রের সামনে বুক পেতে দিয়ে বলতে পারে যে আপনারা চলে যান, আমি দেখছি। এবার আমরা ওটা দেখি নাই। তারা নৈতিকভাবে পরাজিত হয়েছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কখনোই আমরা ছাত্রদের পাশে পাইনি, সড়ক আন্দোলনে পাইনি, কোনো জায়গায় পাইনি। এমনকি সর্বশেষ পর্যায়ে একদম শেষ দিকে আমরা দেখলাম শিক্ষকরা বলছেন যে আমাদের হাতে এখন আর পরিস্থিতি নেই। কিন্তু আমি তো মাঠে কাজ করেছি, একটা শিক্ষক বলেননি যে আর একটা গুলি যদি আমার ছাত্রের গায়ে চলে তাহলে কিন্তু আমি এটাকে ভালোভাবে দেব না, অথবা একটা গুলির প্রতিবাদে কেউ পদত্যাগ করেননি। আপনি যেমনটি বলছিলেন যে বিশ্বের কোথায় পদত্যাগ করেছি কিনা, হ্যাঁ, একটা যৌক্তিক দাবি করার জন্য বিশ্বের অনেক দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকরা পদত্যাগ করেছেন, গণপদত্যাগ করেছেন, প্রতিবাদের ভাষা, যে আমি আর আপনার সঙ্গে থাকতে পারছি না। কিন্তু এক্ষেত্রে আমরা এটা দেখি নাই। ব্যতিক্রম শুধু খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছিলেন, এবং আপনি নিশ্চয়ই জানেন যে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু রাজনীতি মুক্ত অনেক আগে থেকেই। এটা দিয়ে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে সব বিশ্ববিদ্যালয় রাজনীতি বন্ধ করে দিক, যদিও পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো আছে, ওয়ার্ল্ড র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়, সেখানে তথাকথিত ছাত্রদল, ছাত্রলীগ, শিবির সেগুলো নেই, তারা রাজনীতি করে অন্য দিক। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় বলেছিলেন যে না, আমার এখানে কোনো পুলিশ লাগবে না, সেনাবাহিনী লাগবে না, আমার ক্যাম্পাসের শিক্ষার্থীরা যা বলছে আমি তার সঙ্গে একমত। কয়জন শিক্ষক কথা বলতে পেরেছে স্যার জানেন না, কিন্তু আমি জানি নৈতিকভাবে তাদের পরাজয় হয়েছে। রাজনীতির জায়গাটা স্পেসিফিক্যালি আসতে চাই মোস্তফা মল্লিক আপনার কাছে, যে বিশ্ববিদ্যালয়গুলোতে নীল দল, সাদা দল, এবং শিক্ষকদের মধ্যেও শেষের দিকে আমরা যে শিক্ষকদের দাঁড়াতে দেখেছি শিক্ষার্থীদের পাশে, তারা নীল দলের বাইরে যারা, তারাই দাঁড়িয়েছেন। সেই জায়গায় তাদের ভূমিকা নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠেছে যে শুধু শিক্ষক হিসেবে দাঁড়িয়েছেন না রাজনৈতিক পরিচয় নিয়ে দাঁড়িয়েছেন। কিন্তু যারা নীল দল করেন, অর্থাৎ যারা সরকার সমর্থিত দল ছিল, তারা কি তাদের স্টুডেন্টকে বা নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিয়ে বলতে পারতেন না যে আমার শিক্ষার্থীদেরকে বাঁচান? তারা নিশ্চয়ই পারতেন। এবং যখন বিশ্ববিদ্যালয়ের ভিতরে সাউন্ড গ্রেনেড মারা হলো, বিশ্ববিদ্যালয়ের ভিতরে গুলি করা হলো, তখন নিপীড়ন বিরোধী শিক্ষকদের একটা পক্ষ হয়েছিল, যেখানে ডক্টর আসিফ নজরুলও ছিলেন। তাদের সঙ্গে পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ দেখা করেনি। দেখুন, একটা অ্যাওয়ার্ড, একটা পদক, একটা সম্মান কোনো শিক্ষক বাতিল করতে পারে কি পারে না সে বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অপরাজেয় বাংলার সামনে দাঁড়িয়ে বলেছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল প্রত্যাহার চাই। এটা তো রাজনীতিরই একটা কারণ। সব শিক্ষক তো বলেন নাই, এদের মধ্যে অনেক ভালো শিক্ষক আছেন, এখনো আছেন, কিন্তু আমরা তাদেরকে আসলে কখনো সেই জায়গায় বসিয়েছি কিনা, সেই ব্যক্তিটাকেই আমরা বসিয়েছি। এবং যে বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পদত্যাগ করেছেন তার মধ্যে অনেকে আছে যে তাদের সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে, একবার তাদের ভিসির স্বাভাবিক সময় শেষ হয়ে তারা আবারও চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছেন, সেই শিক্ষকগুলো পদত্যাগ করেছেন, কারণ তারা আসলে শিক্ষার্থীদের পক্ষে কখনো দাঁড়ান নাই, কখনোই দাঁড়ান নাই। এবং রাজনীতি এমনভাবে প্রয়োগ করেছে যে কথায় কথায় তারা ছাত্রদের ব্যবহার করবে। আপনি ধরুন একটা আদর্শ নিয়ে আছেন, সেটা নিয়ে থাকলেও হতো, কিন্তু তারাই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে আপনি তো অমুক পক্ষের, আপনি তো তমুক পক্ষের। এই রাজনীতি দিয়ে আমাদের যেটা হয়েছে, আমরা বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার। আমার প্রশ্ন হচ্ছে, এটা গবেষণার সূতিকাগার কবে হবে? অক্সফোর্ড কি আন্দোলনের সূতিকাগার? তাহলে কি অক্সফোর্ডের অর্জন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে কম? আমি জানি না। আমাদের আসলে গবেষণার সূতিকাগার হতে হবে, এবং সেটা হচ্ছে যখন শিক্ষার্থীরা কাজ করবেন দেশের জন্য, শিক্ষকরা কাজ করবেন দেশের জন্য। কেউ রাজনীতির বলি হতে পারে। আপনি ছাত্রলীগ করেন না, বিএনপি করেন, শিবির করেন, ছাত্র দল করেন, অসুবিধা নাই, কিন্তু আমাকে ক্লাসরুমে কেন বসতে দেন না, আমাকে কেন টানা হয়? গণরুমটা তো পুরাটাই হচ্ছে আপনার এই দলীয় স্লোগান দেওয়ার জন্য, মিটিং মিছিলে যাওয়ার জন্য। ঢাকা কলেজের যে ছেলেটা এবার মারা গেল, ইউটিউবে এখন পর্যন্ত সেগুলো আছে। ছেলেটা লাইব্রেরিতে পড়ছিল, তাকে ছাত্র সংগঠন বলেছে যে তুমি যাও, আমাদের পক্ষে দাঁড়াও। ছেলেটা প্রথমে পায়ে ব্যথা পেয়ে আবার
সে তার লাইব্রেরিতে ফিরে এসে, লাইব্রেরি না, ওদের যে হলের যে পাঠাগার সেখানে ফিরে এসে এক প্রকার বাধ্যতামূলক হয়ে যায়। যখন ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হয় তখন কোনো একটি দল, যে দলটি ক্ষমতায় থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেখানেই হয়, তাকে যেতে হয় অনেক সময় ক্ষমতার প্রকোপ থেকে বাঁচতে অথবা ক্ষমতা প্রয়োগ করার লোভে, যেভাবেই হোক। আপনি একটি কথা বলছিলেন যে ছাত্ররাও যখন রাজনীতি করছেন, শিক্ষকও যখন রাজনীতি করছেন, সেই জায়গায় তাদের সম্পর্কের মধ্যে রাজনীতি যে একটা ক্ল্যাশ তৈরি করে। ডক্টর কুদরতি খুদা, এই জায়গায় জানতে চাই, ধরুন আমি একজন ছাত্র একটা ভিন্ন দল সাপোর্ট করেন, একজন শিক্ষক যিনি অন্য একটা দল সাপোর্ট করেন, যেহেতু দুই পক্ষের রাজনীতি করার বৈধতা রয়েছে ইউনিভার্সিটিতে, সেই জায়গায় যখন আদর্শের জায়গাটি ক্ল্যাশ করে, সেখানেও তো নিশ্চয়ই একটা সম্পর্কে টানাপোড়েনের তৈরি হয়, যে ছাত্রটি তার দলের মতাদর্শের এবং যে ছাত্রটি তার দলের মতাদর্শের না, তাদের মধ্যে যে বিভেদ তৈরি হয়, সেটা কি আমাদের শিক্ষকদের প্রতি আমাদের যে সম্মান বা সার্বজনীনভাবে তাদেরকে অভিভাবক ভাবার জায়গাটিতে কোনো বাধা প্রদান করে কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই করবে, কারণ একজন শিক্ষকের যেটা দায়িত্ব এবং কর্তব্য, সেই দায়িত্ব এবং কর্তব্য উনি যদি পালন না করেন, উনি যদি কোনো ধরনের পক্ষপাত দুষ্ট হন, সেটা তো শিক্ষকের কাজ না। কারণ প্রত্যেকেরই যার যার ভূমিকা বা কাজ আছে। একজন শিক্ষকের, আমরা যখন একটা বিশ্ববিদ্যালয়ে বহু মত পথের ছাত্র থাকবে, বিভিন্ন দল মত আদর্শের ছাত্র থাকবে, কিন্তু আমি যখন ক্লাসে পড়াই বা আমি যখন শিক্ষাদান করি, পাঠদান করি, তখন আমার এটা দেখার বিষয় না যে কে কোন দল বা মতের। আমার দেখার বিষয় যে সে আমার ছাত্র, তাকে সার্বিক সর্বতোভাবে সহযোগিতা করা, তার জ্ঞান বিজ্ঞানের সে যেন ভালো করে শিখতে পারে, সেটাই হলো শিক্ষকের দায়িত্ব। আর আমি আপনার সাথে, আপনার এই প্রসঙ্গে আগের প্রশ্নের সাথে আমার একটু বাকি আছে কথা, ওটাকে আমি শেষ করি আর কি। সেটা হলো যে আসলে এই যে পদত্যাগের যে প্রশ্ন আর কি, সেখানে খুব পরিষ্কার করে যদি বলি, তাহলে এখানে প্রধান একটা বিষয় হলো রাজনৈতিক মতাদর্শের বিষয়। কারণ এখানে শিক্ষকদের মধ্যে যেমনটি আপনি বললেন যে এখানে দুইটা ভাগ পরিষ্কার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম সাদা এবং নীল দল আছে, কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে পরিষ্কার দুটো দল দাঁড়িয়ে আছে। একটা হলো ছাত্রদের মতো যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তেমনি নিপীড়ন বিরোধী শিক্ষকদের একটা ভাগ ছিল। ওনারা কিন্তু ছাত্রদের এই আন্দোলনকে পরিষ্কারভাবে সমর্থন করেছে, যে কারণে ছাত্ররা এই নৈতিক সমর্থন চেয়েছে, এবং যে কারণে যেমন আমরাও এই আন্দোলনের সময় আমরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছি। কিভাবে? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, আমরা মানববন্ধন করেছি বা ছাত্রদেরকে বিভিন্নভাবে সহযোগিতা যেটুকু করার, তাদের আন্দোলনকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এবং এইটা ছাত্রদেরকে নৈতিকভাবে বিরাট সমর্থন জুগিয়েছে। আমি একটি উদাহরণ দিতে চাই, অনেক আছে, একটি শুধু উল্লেখযোগ্য, যেটা বাংলাদেশে প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেমন ইউল্যাবের কয়েকজন শিক্ষক প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তারা দাঁড়িয়ে, তার মধ্যে ডক্টর সলিমুল্লাহ খান, উনি প্রথম প্রতিবাদ করেন এই হত্যাকাণ্ডের, ছাত্রদের আন্দোলনে, এবং উনি প্রথম ওনার বক্তব্যে পরিষ্কার করে বলেন যে দুটো বিষয়, একটি হলো যে এই সরকার যে ঘটনা ঘটিয়েছে তার জন্য তাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে, এবং তার পদত্যাগ ছাড়া এই ধরনের সমস্যার কোনো সমাধান নাই বাংলাদেশে যদি শান্তিপূর্ণ। তাহলে এখানে পরিষ্কার যে এখানে দুটো পক্ষ, একজন হলো ছাত্রদের এই আন্দোলনের এবং দাবি দেওয়ার পক্ষে, এই হত্যাকাণ্ডের বিপক্ষে, আরেকটি শিক্ষক দল যাদের মধ্যে অনেকেই এই ভাইস চ্যান্সেলর আছেন বা আরও যারা আছেন, ওনারা নিশ্চুপ ছিলেন, এবং নিশ্চুপ ছিলেন না, পক্ষান্তরে বিভিন্ন, যেটা আপনি উল্লেখ করেছেন, প্রকারান্তরে ওনারা এই আন্দোলনে ছাত্রদের বিরোধী অবস্থান নিয়েছেন। এবং এটা আমার খুবই, ফলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু তারা বিরোধী অবস্থান নিয়েছেন, ওনারা এখন পরাজিত, এবং যে কারণে নৈতিকভাবে পরাজিত, বাস্তবিকভাবে পরাজিত, সেই মানে সেটার ফলাফল কি হতে পারে সেটাই ভেবেই হয়তো ওনারা। এবং ছাত্রদের যে বৃহৎ সমাজ, তারা কিন্তু সরাসরি ধিক্কার জানিয়েছেন, যে শিক্ষক সরাসরি নাম ধরে কিংবা ছবি প্রকাশ করে যে তিনি আসলে দলের লেজুর বৃত্তি করতে গিয়ে শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পারেন, এরকম অনেক নজির আসলে আমাদের আশেপাশে আছে। রাজনীতির বাইরে গিয়ে যদি দেখতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে সিস্টেমেটিক কাঠামো, সেই জায়গায় নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে। দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস নেওয়ার রুটিন মেনটেনের জায়গায় অনেক ধরনের অভিযোগ এসেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন বিশ্ববিদ্যালয় পুনর্গঠন কিংবা সেটা মেরামতের জায়গায়ও কাজ করছেন। সেই জায়গায় বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে তারা সেই পুনর্গঠনের জায়গায় দাবি তুলেছে যে শিক্ষকদেরকে রুটিন অনুযায়ী ক্লাস করতে হবে, তারা যেটা করেন না, নিজের মতো রুটিন বানিয়ে নেন, এরকম আরও অনেক কিছু, সময় মতো পরীক্ষা নিতে হবে, নাম্বার দিতে হবে, অভিযোগ বক্স রাখতে হবে, এরকম জায়গাগুলোতে। মোস্তফা মল্লিক, আপনি এখনকার কি চিত্র দেখতে পান এবং কোন কোন জায়গায় আপনার মনে হয় যে সংস্কার হলে একটি বিশ্ববিদ্যালয়, আপনি যেমনটি বলছিলেন, অক্সফোর্ড সত্যিকার অর্থে হতে পারবে একটা জ্ঞানী মানুষ গড়ার
কারখানা? দেখুন, আমাদের সরকার বলছে যে আমাদের প্রি প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত হচ্ছে 4,90,00,000 শিক্ষার্থী। তাহলে বিশ্ববিদ্যালয় তো যায় খুব কম সংখ্যক শিক্ষার্থী, তার আগে আমাদের আসলে পরিচর্যাটা খুব বেশি জরুরি। কিছুদিন আগে একটি বেসরকারি সংস্থা, যেখানে সরকারের খুব উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ছিলেন, তারা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল যারা এসএসসি পরীক্ষায় ফেল করেছে তাদের নিয়ে। তো সেই অনুষ্ঠানে আমিও একজন অতিথি ছিলাম। তো যারা ফেল করেছে তাদেরকে জিজ্ঞেস করেছি, তোমরা ওই বিদ্যালয়ে কত বছর লেখাপড়া করেছো? অধিকাংশই বলেছেন যে ওই একই বিদ্যালয়ে তারা 10 বছর ছিল, কেউ 6 বছর ছিল। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে বাবা, তোমাদেরকে কি কখনো তোমার টিচার ব্ল্যাকবোর্ডে এসে লিখিয়েছে? প্রত্যেকটা শিক্ষক, ওখানে প্রায় 500-র মতো স্টুডেন্ট ছিল, যারা হাত তুলেছে তাদের ভিতরে 95% বলেছে যে না, আমরা কখনো ব্ল্যাকবোর্ডে লিখিনি। আপনি ভাবতে পারেন, প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত একজন শিক্ষক তার শিক্ষার্থীকে কখনোই বলেনি তুমি এটা ব্ল্যাকবোর্ডে লেখো। একটা হোয়াইট বোর্ডে একটা মার্কার পেন দিয়ে বা একটা চক দিয়ে একটা শিক্ষার্থী যখন সবার সামনে দিয়ে হেঁটে ব্ল্যাকবোর্ডে যায়, তখন তার নেতৃত্বের গুণাবলী কতটা বিকশিত হয় একজন শিক্ষক বুঝলো না। কেন বুঝলো না? দায়িত্ব বেড়ে যায়, কিন্তু আমাকে এটা জানতে হবে, এখন এই শিক্ষকটা কেন বুঝলেন না? কারণ স্কুল ব্যবস্থাপনা কমিটির যিনি সভাপতি, তিনি ঠিক থাকলে তো আমার সব কিছু ঠিক হয়ে যাবে, আমি কেন তাকে লেখাবো? আমার প্রয়োজন নাই তো। এখন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিকে স্থানীয় এমপি, স্থানীয় এমপি যদি না থাকতে পারেন তাহলে তার চাচাতো ভাই, মামাতো ভাই, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শিক্ষক নিয়োগের, কোনো নিয়োগের ক্ষেত্রেই তো দলীয়বাজি করা যাবে না, শিক্ষকদের ক্ষেত্রে আরও না। আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা আছেন, তিনিও যদি ফোন করে বলেন, আমি জানি এই চরিত্র তার মধ্যে নাই, কিন্তু আমি কথার ক্ষেত্রে বলছি, উচ্চপদস্থ ব্যক্তিবর্গ যদি ফোন করে বলেন যে তাকে নেন, এটা করা যাবে না। আমরা যেহেতু পরিবর্তনের কথা বলছি, একদম সরাসরি বলতে হবে যে তাকে পরীক্ষা দিয়েই আসতে হবে। এইটা একটা। শিক্ষকদের কোনো ধরনের রাজনীতিতে অংশগ্রহণ করা যাবে না। যদি আপনি করতে চান বাইরে চলে, একজন শিক্ষকের পরিচয় শিক্ষক। আমি এমন অনেক শিক্ষকের ভিজিটিং কার্ড আমি আপনাকে দেখাতে পারবো যেখানে লেখা হচ্ছে অধ্যক্ষ অমুক, এরপরেই তার একটা দলীয় পরিচয়। তাহলে আপনি দেখুন, তিনি দলীয় পরিচয় লিখে একটা অপরাধ করেছেন, তার শিক্ষা অফিসার এটা জানার পরেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি, কারণ এটা অপরাধ। আবার শিক্ষা অফিসারকে তার ঊর্ধ্বতন বলেননি যে ওই ব্যক্তি অমুক করছে, তুমি কেন তাকে বাধা দিলা না? তাহলে আপনি দেখেন, একেবারে উপর থেকে নিচ অথবা নিচ থেকে উপর, যেটাই বলি না কেন, সবাই একই দোষে দোষী। বলা হচ্ছিল আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, খুবই জরুরি, সেটা হচ্ছে যে শিক্ষকদের, প্রাইমারির শিক্ষকরা আসলে উন্নত বিশ্বে আমরা দেখেছি সব মানে সেরা মেধাবীগুলো প্রাইমারিতে যায়, প্রাথমিক বিদ্যালয়। আমাদের এখানে যেটা একটু ব্যতিক্রম, সব মেধাবীগুলো যায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে, সেখানেও আবার যেতে চায় না। যদি একজনকে বলা হয় আপনি বিশ্ববিদ্যালয়ে চাকরি করবেন না পররাষ্ট্র ক্যাডারে, পররাষ্ট্র ক্যাডারের দিকটা একটু ভারী হবে, তার প্রমাণ আমাদের অনেক আছে। শিক্ষকদের জন্য আলাদা বেতন, স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি দীর্ঘদিনের। উপমহাদেশে শুধু না, সারা বিশ্বে 2-1টা দেশ থাকতে পারে, আমি আফগানিস্তানেরটা জানি না, এটা আমি যখন রিপোর্ট করি কখনোই তাদের সাথে আমি প্যারামিটার ধরেই নেই এটা আমাদের বেশি। এরকম 2-1টা ছাড়া বাকি এবং আফ্রিকার 2-1টা দেশ ছাড়া, যেমন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ, এরকম 2-1টা দেশ ছাড়া বাকি সব দেশের চেয়ে আমাদের শিক্ষকদের বেতন কম, সম্মান কম, মর্যাদা কম। এটা আপনাকে পরিবর্তন করতে হবে এবং তাদের যে মর্যাদা সেটা বাড়িয়ে দিতে হবে, যে তাদের মর্যাদা। এখন আপনি বলবেন যে আসলে সম্মান তো আসে তার সামাজিক কি অবদান তো বটেই। আপনি সচিব হিসেবে আপনি একটা সিগনেচার করছেন, ঠিক আছে, আপনি আপনার জায়গায় অনেক শ্রদ্ধাশীল, কিন্তু আমাদের যে প্রত্যেক বছর যে হাজার হাজার শিক্ষার্থী প্রি প্রাইমারিতে ঢুকছে, তাদের যে শিক্ষকটা তাদেরকে পড়াচ্ছেন, তাদের তো মর্যাদা দিতেই হবে। আমি এমন অনেক জায়গায় গিয়ে দেখেছি যে বিদ্যালয়ের সব শিক্ষকরা দাঁড়িয়ে রয়েছেন কমন রুমে। কি ব্যাপার স্যার, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? পাশে একটা খুন হয়েছে, ওখানে পুলিশ এসেছে, তো আমাদের সব চেয়ারগুলো ওদেরকে দিয়ে দিয়েছি। সামাজিকভাবে সেটা বাড়ির অন্য মানুষরাও করতে পারে, কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে এমনই, আমি একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা কাস্টমসের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, আমার মর্যাদাটা শিক্ষকদের চেয়ে বেশি। আপনি দেখুন, সবচেয়ে দরিদ্র চেহারা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়টা, সবচেয়ে দরিদ্র অবকাঠামো হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়টা।
এখন কিছুটা পরিবর্তন হয়েছে। আপনি পাসপোর্ট অফিসে যান, আপনি অন্যান্য অফিসে যান, আপনি থানায় যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও একই র্যাঙ্কিং হলেও তারা প্রশাসনের মতো সুযোগ সুবিধা পান না। আপনি দেখেন যখন বেতন বাড়ানো হচ্ছিল, সিনিয়র সচিব পদমর্যাদা আপনি দিলেন, তখন অধ্যাপকদের জন্য প্রশ্ন হয়ে দাঁড়ালো তাহলে একজন অধ্যাপকের মর্যাদা কোথায় হবে। হ্যাঁ, আপনি নীতি নির্ধারক হিসেবে বলবেন অধ্যাপকের মর্যাদা তো সবার উপরে, এটা তো কথাই বললে হবে না। আমরা শেষের দিকেই আছি আজকের আয়োজনের, তো শেষ প্রশ্নটা আপনাদের দুজনকে আমি করতে চাই। পরিবর্তিত বাংলাদেশে যদি আপনি ছাত্র হতেন, আপনি কেমন শিক্ষক চাইতেন, শিক্ষককে কেমন রূপে দেখতে চাইতেন? ডক্টর কুদরতে খোদা, আপনার কাছে একটা পরিষ্কার বিষয়, যেমন শিক্ষকের যে নৈতিক অবস্থান একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার যে নৈতিক অবস্থান বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে যে উনি যেটা বললেন, একজন ছাড়া ছাত্রদের আন্দোলনের প্রতি তাদের যদি সহমর্মিতা থাকতো তাহলে কোনো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কিন্তু এই আন্দোলনকে সমর্থন করে তারা কেউ পদত্যাগ করে নাই। এটা হলো তার নৈতিক অবস্থান। তার বোঝা যেত যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা একজন ভাইস চ্যান্সেলর তার নৈতিক অবস্থান কোন জায়গায়, কিন্তু সেই সাহস কেউ দেখাননি। সাহসী ভূমিকা পালন করতে হবে। যেমন এই আন্দোলনের উদাহরণ আমি দিই, যে সময় আপনার চাকরি যাবে কি সরকার আপনাকে এটা বলবে না, আমি ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে, সেই সাহস আপনাকে থাকতে হবে। ফলে আমি কয়েকটা বলি, একটা হলো তার সাবজেক্ট নলেজ, তার বিষয়ের জ্ঞান। 2 নম্বর তার যে পেডাগজিক্যাল নলেজ, যে কীভাবে পড়াতে হবে সেটা তাকে জানতে হবে। তারপরে তার একটা হলো তার অ্যাডাপ্টেশন, ছাত্রদের সাথে যে খাপ খাওয়ানো, পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো। তারপরে আরেকটা থাকতে হবে তার কমিউনিকেশন, এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল, যে ছাত্রদের সাথে আমি তার ভাবটা বুঝতে পারি কিনা, আমি তার ভাবটা বোঝাতে পারি কিনা, এটা একটা বিষয়। আর একটা হলো আপনার প্যাশন, যে শিক্ষার প্রতি, ছাত্রদের প্রতি, জ্ঞানের প্রতি আমার যে গভীর একটা অনুরাগ, আমরা বাংলায় যেটাকে বলি। আমি মোটা দাগে এগুলা বলছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে, সেটাও এগুলোর সাথে সব সম্পর্কিত, আর একটা হলো যে অ্যাসেসমেন্ট, মানে ভেরি ইফেক্টিভ অ্যাসেসমেন্ট। যেমন এই যে আপনি বললেন যে উনি, আমি নাম বলছি না, আমার ক্লাসে ধরেন 3 দলের ছাত্র আছে, কথার কথা বলছি না, উনি ওই দল করেন, আমি ওনাকে কম নম্বর দিব, উনি এই দল করেন, ওনাকে বেশি, সেটা করা যাবে না। ফলে ভেরি ইফেক্টিভ অ্যাসেসমেন্ট, এটা একটা শিক্ষকের কোয়ালিটি, যে আপনি একটা ছাত্রর তার যে গুণ সেটাকে আপনি উপযুক্তভাবে মূল্যায়ন করতে পারেন কিনা। মোস্তফা মল্লিক, কেমন শিক্ষক চান? আমাদের দেখুন, আমাদের প্রত্যেকের পারিবারিকভাবে সন্তান আছে, ভাই বোন আছে, কারো 1 সন্তান, কারো 2 সন্তান, কিন্তু একজন শিক্ষকের সন্তান হতে হবে তার শ্রেণীকক্ষে যতগুলো আছে তাদের প্রত্যেকে বাবা মায়ের মতো। এবং ঝামেলা তো আসলে অনেক আছে। ঢাকার 7-8টা বিদ্যালয়েই লেখাপড়া করে প্রায় 1,40,000-এর মতো শিক্ষার্থী। শুধু মণিপুর স্কুলেই লেখাপড়া করে 40,000, উইলস লিটলে 12,000। আমি শ্রেণীকক্ষে এতজন সন্তানকে নেব না যাদের নাম আমি মনে রাখতে পারি না, তাহলে আমি বাবা মা হতে পারবো না। তো প্রত্যেকটা শিক্ষককে বাবা মা হতে হবে। একজন শিক্ষককে প্রশ্ন করা হয়েছিল যে আপনার এখন পরিবার কেমন চলে, মানে কিভাবে আপনি আছেন, বাচ্চারা কি অবস্থা? বল, বাচ্চা তো স্কলারশিপ নিয়ে বিদেশ চলে গেছে, এখন ভালোই চলছে। তখন তাকে সেই ভদ্রলোক বললেন, না, আপনার বাচ্চারা তো বিদেশ যায়নি, আপনি তো এখনও একটা জায়গার শ্রেণী শিক্ষক। তার মানে আমার নিজের বাচ্চা মেট্রিক পরীক্ষার হলে থাকলে আমার যে চিন্তাটা থাকবে, আমার শ্রেণীকক্ষের বাচ্চারাও যখন হলে বসবে আমার সেই চিন্তাটাই থাকতে হবে, কারণ আমি তো শিক্ষক। এবং তাদের অসম্ভব নেতৃত্বের গুণাবলী থাকতে হবে, ভালোবাসতে হবে এমনভাবে আমি যখন বলবো বাবা না, তারা মনে করবে যে আসলেই স্যার বলেছেন, এটা বাইবেলের বাণী, এটা কোরআনের বাণী। মানে কোরআনের বাণী তো আর হয় না, মানে ওই লেভেলের যে শিক্ষক বলেছেন এটা করতেই হবে। এবং এটা ধ্বংস হয়ে গেছে, পরিবর্তন যেহেতু সবাই বলছে, আমি মনে করব যে এইটার দিকে যদি নজর দেওয়া হয় সব ঠিক হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীর থেকেও বড় তাকে আমরা বলতে পারি, তিনি সামনের সারি থেকে যে বৈষম্য বিরোধী আন্দোলন সেটিকে নেতৃত্ব দিয়েছেন। সেই জায়গায় তাকে স্বাগত জানাতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন শাহিনুর সুমি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক। আপনাকে স্বাগতম জানাচ্ছি সুমি। ধন্যবাদ, আপনাকেও স্বাগতম। আর কি অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, অর্থাৎ আমাদের শিক্ষকদের ভূমিকা এবং পরিবর্তিত বাংলাদেশে কেমন শিক্ষক চাই, শুরুতে জানতে চাই আপনারা যে আন্দোলন শুরু করেছিলেন, মূলত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে আন্দোলন আসলে জনগণের আন্দোলনে পরিণত হয়েছিল, শিক্ষকদের ভূমিকা বা শিক্ষকদের অবদান আপনারা শুরু থেকেই চেয়েছিলেন, কিন্তু কতটা পেয়েছেন শেষ পর্যন্ত? শুরু থেকে কি বলবেন? যদি বলেন যে শুরু থেকে, তো আসলে যে যখন আন্দোলনটা হয় তখন আসলে স্টুডেন্টরাই আসলে মাঠে থাকে,
তখন কিন্তু টিচাররা কিন্তু আসলে এই ব্যাপারে কিন্তু কোনো পদক্ষেপ বা করা, বরং যদি বলি আর কি যে একটা সরকারি কলেজ হিসেবে, সরকারি কর্মকর্তা হিসেবে শিক্ষকরা কিন্তু আসলে নিশ্চুপ ছিলেন। সেক্ষেত্রে শিক্ষকরাও চেয়েছিলেন যে এখানে আসলে স্টুডেন্টরা এই আন্দোলনে না যাক, বা তারা চেয়েছিলেন যে এই আন্দোলনে শিক্ষার্থীরা না যেয়ে বরং তারা ঘরে ফিরে যাক, আন্দোলন না করুক। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে সাথে পেয়েছি। বিশেষ করে যদি আমি এখানে নাম উল্লেখ করতে চাই, এখানে আনু মোহাম্মদ স্যার ছিলেন, তারপর এখানে তানজিমউদ্দিন স্যার ছিলেন, সামিনা লুৎফানিতা ম্যাডাম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমরা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু টিচারদেরকে আমরা পেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমরা কিন্তু সরকারি কলেজগুলোতে কোনো শিক্ষকদের কিন্তু আসলে সাড়া কিন্তু আসলে পাইনি। আমি সর্বোপরি বলবো যে একজন আদর্শবান যে ব্যক্তি হিসেবে আগে যদি বলতাম যে আমরা বলতাম যে শামসুজ্জোহার মতো আসলে আমরা শিক্ষক চাই বা তার মতো আমরা হতে চাই। এই যে বড় যে মনীষীগুলো আছে, বড় যে মানুষগুলো আছে, যাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যে আদর্শের বলিয়ান হয়ে মানুষ দেশ গড়তে, মানুষ দেশের কথা বলতে, মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আসলে চায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এগিয়ে আসতে চায়, সেই মনন কাঠামো তৈরি হয়। আমরা এমন শিক্ষক, এমন মেরুদণ্ড সহ শিক্ষক চাই যারা সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবে এবং যে কোনো অন্যায্যতার বিরুদ্ধে তারা কথা বলবে, আওয়াজ তুলবে এবং শিক্ষার্থীদেরকেও এই আওয়াজ তোলার জন্য প্রভাবিত করবে। এবং একজন আদর্শ মানুষ হিসেবে যাতে মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, একজন মেয়ে বা একজন ছেলে হিসেবে নয়, ভালো চাকরিজীবী হিসেবে নয়, বরং বড় মানুষ হিসেবে যাতে গড়ে তুলতে পারে, এমন শিক্ষককে আসলে আমরা আমাদের এই সমাজের পক্ষ থেকে বা এই রাষ্ট্রের পক্ষ থেকে আসলে প্রত্যাশা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আমরা চাই যে আমাদের শিক্ষকরা সব পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে নৈতিকতাকে সামনে রেখে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ছাত্রের অভিভাবক হবেন আস্থার জায়গা, হবেন জীবন গড়ার কারিগর। সেই প্রত্যাশা রেখে আজকের মতো আয়োজন শেষ করছি। এখন কি চাই, আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।